ট্রেনিং ভিডিওটিতে আমি ডাটাবেজ ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করব। ডাটাবেজ কি জিনিস এবং ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি জিনিস বা কিভাবে আপনারা ডাটাবেজ ক্রিয়েট করবেন সে সম্পর্কে আলোচনা করব। তো আমার নাম হচ্ছে সাইদ। আমি জাস্ট অ্যাটসেটা টেকনোলজিস এর আন্ডারে কনসাল্টিং সার্ভিস প্রোভাইড করে থাকি। কোম্পানি ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস। তো এখানে আমরা ট্রেনিং ভিডিও এই ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে থাকি। তো এখানে ব্লগ আছে, আপনার ইচ্ছা করলে লেখালেখি করতে পারেন। আর এখানে যদি আপনাদের কোনো কনসার্ন থাকে এখানে পোস্ট করলে হয়তো উত্তর পাবেন। এনিওয়ে, সো এই ট্রেনিং ভিডিওটির অবজেক্টিভ কি, আমরা এখানে কি শিখবো। তো ডাটাবেজ ম্যানেজমেন্টের ধারণা যেটা আছে সেটা জানবো। ডাটাবেজ ম্যানেজমেন্টের ধারণা, তারপর হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্টের কাজ কি আছে সেটা জানবো। তারপর রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি সে সম্পর্কে জানবো। রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। ডাটাবেজ কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে জানবো। ডাটা সিকিউরিটি কি জিনিস এবং সেটা কিভাবে করতে হয়, এর গুরুত্ব কি সেটা জানতে পারবো। ডাটা এনক্রিপশন ডাটা মডিফাই করা যেটা আছে, ডাটা এনক্রিপশন কেন দরকার, এটা কিভাবে ডাটা সিকিউরিটি রিলেটেড সেটা দেখবো। ডাটা এনক্রিপ্ট করার যে ডিফারেন্ট ওয়ে আছে, পদ্ধতি আছে সে সম্পর্কে দেখব। আচ্ছা, আসলে মোটামুটি ভাবে আগে যে অবজেক্টিভ গুলো বললাম ওগুলো এখানে রিপিট করা হয়েছে। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ আমরা দেখব, রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে দেখব, রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য কি সেটা জানবো, আর ডিবিএমএস এর ব্যবহার সম্পর্কে জানবো। ডাটাবেজ তৈরি করার অ্যাসপেক্ট থেকে আমরা মনে করেন কোয়েরি কি, কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি সেটা জানবো, সর্টিং কি জিনিস সেটা জানবো, ইন্ডেক্সিং কি জিনিস সেটা জানবো। তারপর ডাটাবেজের মধ্যে যে বিভিন্ন ডাটা থাকে তাদের মধ্যে কিভাবে রিলেশনশিপ মেনটেন করতে হয় সেটা জানবো। কর্পোরেট ডাটাবেজ হয়তো নাও হয়তো হালকাভাবে বলা হবে আর কি। তারপর সরকারি অর্গানাইজেশন যারা আছে তারা কিভাবে ডাটাবেজকে ইউজ করে, আমরা ই গভর্নমেন্ট অথবা ই গভর্নেন্স টার্ম দ্বারা কি বোঝা যায় সেটা সম্পর্কে জানবো। ডাটা সিকিউরিটি এবং ডাটা এনক্রিপশনের কথা তো বললামই। যেখানে আগের কথাগুলোই বলা হচ্ছে, রিপিট হয়ে যাচ্ছে, তারপরে বলে ফেলি। ডাটাবেজ এবং ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কনসেপ্ট যেটা সেটা জানবো। ডাটাবেজ কি জিনিস এবং ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি জিনিস সেটা জানবো। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যাবলী কি আছে, বা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আপনাকে একটা ইউজারকে নাকি কি ফ্যাসিলিটি বা ফাংশনালিটি প্রোভাইড করে সেটা জানবো। তারপর রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি এবং তার বৈশিষ্ট্য কি সে সম্পর্কে জানবো। ডাটাবেজ ক্রিয়েট করা সম্পর্কে জানবো। ডাটা সিকিউরিটির কনসেপ্ট জানবো এবং ডাটা সিকিউরিটি কি জিনিস এক্সপ্লেন করতে পারবো। ডাটা এনক্রিপশনের ইম্পর্টেন্স কি এবং কি কি উপায় আছে সেটা জানবো। কোয়েরি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু জানবো। ইউজেস অফ ডাটাবেজের ব্যবহার সম্পর্কে জানবো। তো ডাটাবেজ কি জিনিস? ডাটাবেজ আসলে কিছুই না। ডাটাবেজ হচ্ছে যে আপনার অর্গানাইজ ওয়েতে আপনি কোন একটা ইনফরমেশন স্টোর করবেন, ঠিক আছে? হাবিজাবি না, অর্গানাইজড ওয়েতে করবেন যেন ওখান থেকে ডাটাটাকে খুঁজে বের করা অথবা ডাটা ইনসার্ট করা, ডাটা নিয়ে কাজ করা ইজি হয়। তো ডাটাবেজ মিনস আপনার ডাটা স্টোরেজ, কালেকশন অফ ডাটা স্টোরেজ, ডাটা যেখানে জমা রাখা হচ্ছে আর কি। আর এটা কি শুধুমাত্র জমা রাখলেই হবে না, এটা একটা এফিসিয়েন্ট অর্গানাইজড ওয়েতে রাখতে হবে যেন ডাটা নিয়ে কাজ করা ইজি হয়, ডাটাকে স্টোর করা ইজি হয়। আপনি চিন্তা করতে পারেন যে একটা পাবলিক লাইব্রেরি যেটা আছে, একটা পাবলিক লাইব্রেরির সমস্ত ইনফরমেশন যেটা আছে সেটা আমরা কি করতে পারি, এটা ডাটাবেজে সেভ করে রাখতে পারি। মনে করেন এমপ্লয়ীদের ইনফরমেশন, বইয়ের ইনফরমেশন, সমস্ত অথরের ইনফরমেশন, বুক শেলফের ইনফরমেশন, বা লাইব্রেরিতে যে বিভিন্ন ডিফারেন্ট ডিপার্টমেন্ট আছে সেই সব ইনফরমেশন,
তারপরে মেম্বারশিপ যারা আছে মেম্বারশিপের ইনফরমেশন, মেম্বারশিপ লেভেলের ইনফরমেশন, তারপর কোন বইটা কার কাছে আছে সেই সম্পর্কে ইনফরমেশন, তারপরে কে কোন বইটা কবে ফেরত দেওয়ার কথা সেই সম্পর্কে ইনফরমেশন, কোনো বইয়ের স্টক শেষ হয়ে গেছে কিনা সেই সম্পর্কে ইনফরমেশন, সবগুলা বই বড় হয়ে গেছে কিনা সেই সম্পর্কে ইনফরমেশন। এই সমস্ত ইনফরমেশন গুলোকে আমরা কি করতে পারি, যদি একটা স্টোরেজে রাখি সেটাই আমরা কি বলতে পারি, ডাটাবেস। এখন এই সমস্ত ইনফরমেশনকে যদি আমরা খুব অর্গানাইজ হইতে না রাখি, এটা বিশাল পরিমাণ ইনফরমেশনকে ম্যানিপুলেট করা টাফ হবে বা ইনফরমেশন রিট্রিভ করা টাফ হবে। কোনো একটা বই হারায় গেছে কিনা বা আদৌ গত 10 মাসের মধ্যে রিটার্ন করা হয়েছে কিনা এটা যদি আমাকে খুঁজে বের করতে হয়, তাহলে ইনফরমেশনটাকে ডাটাটাকে অর্গানাইজড হইতে না রাখলে এটাকে খুঁজে বের করা টাফ হয়ে যাবে। তো এখন কম্পিউটারে মানে ইনফরমেশন অথবা ডাটা কিভাবে রাখা হয়, আপনি জানেন যে কম্পিউটার যখন ইউজ করতে শিখছেন তখন আপনি জানেন যে ফাইলের মধ্যে আমরা কি করি, ফাইলের মধ্যে কম্পিউটারে আমরা সমস্ত ইনফরমেশন ডাটাগুলো রেখে দিই। আর ফাইলগুলো কি থাকে, ফাইলগুলো আপনার হার্ড ড্রাইভ অথবা ইউএসবি ড্রাইভ অথবা মেমোরি কার্ডের মধ্যে আমরা জমা করে রাখি বা সেভ করে রাখি। এখন ডাটাবেজ যে আছে, ডাটাবেজ যে আপনার ডাটাটাকে স্টোর করে, এইটার সাথে আর ফাইলের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? ডিফারেন্স আছে ডেফিনেটলি, বাট মানে বেসিক কনসেপ্ট একই। আপনি যেরকম আপনার ইনফরমেশন ডাটা একটা ফাইলের মধ্যে লিখে রাখেন, ডাটাবেজে কি করে, ডাটাবেজ ইভেনচুয়ালি সে যে ইনফরমেশনগুলোকে রাখতেছে সেটা কি করবে, যে কম্পিউটারের ফাইলের মধ্যেই রেখে দিচ্ছে, কিন্তু সে কি করতেছে, মানে ইনফরমেশনটাকে খুব অর্গানাইজড হইতে রাখতেছে। আর যে যে ফাইলগুলোকে সে ইনফরমেশন রাখতেছে সেই ফাইলগুলোকেও সে খুবই অর্গানাইজড হইতে রাখতেছে। এমনভাবে ডাটাটাকে সে রাখতেছে যেন নতুন ডাটা ইনসার্ট করা সহজ হয়, তারপরে ডাটা খুঁজে বের করা, ডাটা সর্ট করা, সাজানো, এগুলো ইজি হয়, ডাটাবেস ডাটা নিয়ে কাজ করা ইজি হয়। তো আমরা কি করতে পারি, মনে করেন যে একটা আগে যেটা বললাম লাইব্রেরি সিস্টেমে ডাটাবেস, এখন মনে করেন একটা ব্যাংকের ডাটাবেস সম্পর্কে ইনফরমেশন দেওয়া হচ্ছে, এক্সপ্লেনেশন মানে উদাহরণ হিসেবে দেওয়া হচ্ছে। আমরা কি করতে পারি, একটা ব্যাংকের ডাটাবেস কি করতে পারে, ব্যাংকের ডাটাবেস কি করতে পারে যে মানে ব্যাংকের সমস্ত অ্যাকাউন্টের ইনফরমেশন রাখতে পারে, সমস্ত এমপ্লয়ির ইনফরমেশন থাকতে পারে, অ্যাকাউন্ট হোল্ডারদের পার্সোনাল ইনফরমেশন থাকতে পারে, অ্যাকাউন্ট হোল্ডাররা মানে কে কোন অ্যাকাউন্টটা হোল্ড করছে, কার কত ব্যালেন্স আছে সেই সম্পর্কে ইনফরমেশন রাখতে পারে, ব্যাংকের সমস্ত ব্রাঞ্চ এবং ডিপার্টমেন্টের ইনফরমেশন রাখতে পারে। ডাটাবেসটা এই কাজটা করতে পারে। এখন আপনি কি করতে পারেন, যে এই সমস্ত ইনফরমেশন কি করতে পারেন, একটা ফাইলের মধ্যে রাখতে পারেন, তো সেক্ষেত্রে কি হবে, খুবই সমস্যা হবে ডাটা খুঁজে বের করা বা ডাটা নিয়ে কাজ করা, ডাটা ইনসার্ট করে ম্যানেজ করা টাফ হবে। কিন্তু আমরা কি করতে পারি, যে একটা মানে ডাটাবেস সিস্টেম ক্রিয়েট করতে পারি যেখানে আমরা ফাইলগুলোকে খুবই ইনফরমেশনগুলোকে ডাটাগুলোকে খুবই অর্গানাইজড হইতে রাখবো। সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, মনে করেন যে আমরা অনেকগুলো ফাইল ক্রিয়েট করলাম, মানে সব ডাটা একটা ফাইলে রাখবো না, 10, 20, 50টা ফাইল ক্রিয়েট করে ওই 50টা ফাইলের মধ্যে রাখবো। মনে করেন একটা ফাইলের মধ্যে শুধুমাত্র অ্যাকাউন্টের ইনফরমেশন রাখলাম, ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে, অ্যাকাউন্টের টাইপ যেটা আছে, অ্যাকাউন্টের আইডি যেটা আছে, কি টাইপের অ্যাকাউন্ট, এগুলো রাখলাম, অথবা অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা আছে সেগুলো রাখলাম, অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চে আছে জাস্ট ব্রাঞ্চের আইডিটা রাখলাম, ঠিক আছে। আর একটা ফাইলের মধ্যে কি করলাম, যে ব্যাংকের সমস্ত ব্রাঞ্চ যেগুলো আছে সমস্ত ব্রাঞ্চের নাম বুঝে রাখলাম, সমস্ত ব্রাঞ্চকে একটা আইডি দিলাম, মানে ব্রাঞ্চের নাম, লোকেশন, অ্যাড্রেস, এই সমস্ত ইনফরমেশন রাখলাম, আর শুধু প্রত্যেকটা রেকর্ডকে একটা আইডি দিলাম। আর আরেকটা জায়গায় কি করলাম, ব্যাংকের যত আরেকটা ফাইলের মধ্যে আমরা কি করতে পারি, ব্যাংকে যত অ্যাকাউন্ট হোল্ডার আছে তাদের সমস্ত পার্সোনাল ইনফরমেশন, তার নাম কি, তার বাপের নাম কি, তার ঠিকানা কি, তার ইমেল অ্যাড্রেস কি, তার ফোন নাম্বার কি, এগুলো একটা ফাইলের মধ্যে রাখলাম। আর প্রত্যেকটা মানুষের একটা আমরা আইডি নাম্বার, একটা পার্সোনাল আইডেন্টিফিকেশন, ইউনিক একটা আইডেন্টিফিকেশন নাম্বার দিলাম। আর একটা ফাইলের মধ্যে আমরা কি করতে পারি, যে কোন পার্সন কোন অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্টের আইডি আর পার্সোনাল আইডি যেটা সেটা আমরা আর একটা ফাইলের মধ্যে রাখলাম। এক্ষেত্রে কি হচ্ছে, যে মানে ডাটা খুঁজে বের করার সমস্যা অনেক সুবিধা হবে। আমরা যদি শুধুমাত্র কোনো একটা মানে অ্যাকাউন্ট হোল্ডারের ইনফরমেশন জানতে চাই, তাহলে মানে যে ফাইলের মধ্যে অ্যাকাউন্ট হোল্ডারের ইনফরমেশন গুলো আছে, পার্সোনাল ইনফরমেশন ওখানে দেখতে পারি। আমি যদি শুধু একটা কোনো একটা অ্যাকাউন্ট সম্পর্কে কোন নাম্বার ব্যালেন্স জানতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অ্যাকাউন্ট ফাইল যেটা আছে ওইখানে আমরা জানতে পারি। আবার যদি ডাটাগুলোকে আমরা সাজায় রাখি, সেক্ষেত্রে কি খুঁজে বের করা সুবিধা হবে। আর যদি মানে ফাইলের ডাটাগুলোকে সাজায় না রেখে আমরা কি করতে পারি, যত মানে ট্র্যাক রাখতে পারি ওই ফাইলের মধ্যে, মানে কোন ডাটাটা কোথায় আছে, মানে একটা
মানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট এই আকারে সাজাইলে মানে কার পজিশন কততে আছে এরকম একটা কিছু রাখতে পারি। সেক্ষেত্রে তো এটা খুঁজে বের করতে সহজ করবে। যাই হোক, এখন আমরা যেটা বলতেছি যে আগে যে ইনফরমেশন গুলো আছে এগুলো আমরা কি করতে পারি, অর্গানাইজড রাখতে হচ্ছে। ডাটাবেস কি করতেছে, ইনফরমেশন আর ইভেন্চুয়ালি কেপ্ট ইন কম্পিউটার ফাইলস। ডাটাবেস কি করবে, একটা গুড স্ট্র্যাটেজি ইউজ করবে ডাটাগুলোকে সংরক্ষণ করার জন্য। ডাটা গুলাকে কি করা যায়, অনেকগুলো ফাইলের মধ্যে সংরক্ষণ করা যায়। তারপর যেটা বললাম যে এটা ইজিয়ার হবে ডাটা নিয়ে কাজ করা। আচ্ছা, আর আরেকটা ব্যাপার যেটা আছে যে ডাটাগুলো তো ইভেন্চুয়ালি ফাইলের মধ্যে থাকবে, তাই তো? ফাইলের সাথে ইন্টারাকশন করতে হবে। এখন আমরা যদি মনে করেন যে মানে কোনো একটা সফটওয়্যার সিস্টেম যদি আমরা বানাই, যেটা আমাদেরকে এই মানে ডাটাবেস যে কাজগুলো করতে চাচ্ছে, যে ফ্যাসিলিটিগুলো দিতে চাচ্ছে, এগুলো দেওয়া সহজ হবে। তাহলে এগুলোকে, এই সফটওয়্যারটাকে আমরা কি বলতেছি, মানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতেছি। ডাটাবেস কি, স্টোরেজটা হচ্ছে ডাটাবেস। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, মনে করেন যেটা কি করবে, ওই ডাটাগুলোকে অর্গানাইজ রাখার জন্য ব্যাপারে হেল্প করবে, বা ডাটাটাকে মানে বিভিন্ন ফাইলে রাখার ব্যবস্থা ব্যবস্থা করবে। রাখার সময় সাজায় রাখবে, অথবা না সাজায় রাখলেও মানে ডাটাগুলো এভাবে ট্র্যাক রাখবে যেন খুঁজে পাওয়া সম্ভব হয়। ঠিক আছে? অথবা মনে করেন যে ডাটার সাথে যে ইউজারের যে কাজগুলো আছে, ডাটাবেস মানে ইন্টারাকশন যেটা আছে, এই জিনিসটাকে ম্যানেজ করবে। তো এই ধরনের সফটওয়্যারকে আমরা কি বলতে পারি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে পারি। এখানে হচ্ছে ডাটাবেস বানানটা ভুল আছে। আচ্ছা, মানে ডাটাবেসের স্ট্র্যাটেজি মানে কিছুক্ষণ আগে যেটা বললাম যে মানে ব্যাংকের যে ইনফরমেশন গুলো আছে সেটা আমরা বিভিন্ন ফাইলে কিভাবে রাখতে পারি। মনে করেন ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার পার্সোনাল ইনফরমেশন এক জায়গায়, আর শুধুমাত্র অ্যাকাউন্টের ডিটেলস এক জায়গায়, ব্রাঞ্চের ডিটেলস এক জায়গায়। যাই হোক, তারপরে আরো কিছু ফাইল আমরা ক্রিয়েট করতে পারি যেটা ট্র্যাক রাখবে যে কোন ফাইলের মধ্যে কি ধরনের ডাটা আছে, বা দুইটা ফাইলের মধ্যে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোর মধ্যে রিলেশন কি, মানে কমন কি ফিল্ড আছে। যাই হোক, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, মানে আমরা যে বললাম যে মানে ডাটাবেস একটা ভালো একটা স্ট্র্যাটেজি ইউজ করে এটা স্টোর করার জন্য, এটা একটা ভালো একটা স্ট্র্যাটেজি। আর যে সফটওয়্যারটা মনে করেন যে এই ব্যাপারে হেল্প করবে বা এই প্রসেসগুলোকে ফ্যাসিলিটেট করবে এবং ইউজারের সাথে ইন্টারাকশন করবে, ওই সফটওয়্যারটাকে আমরা কি বলতে পারি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে পারি। তো এখানে বলা হচ্ছে হোয়াট ইজ এ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা বলতে পারি যে আমরা এইমাত্র যে স্ট্র্যাটেজিটা বললাম, ঠিক আছে, এখন এই স্ট্র্যাটেজিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বা ফ্যাসিলিটেট করার জন্য বা যে যদি কোনো সফটওয়্যার থাকে সেই সফটওয়্যারটাকে আমরা কি বলতে পারি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে পারি। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি করবে, ইউজারের সাথে ইন্টারাকশন করবে। ইউজার যখন ডাটাটা দিবে তখন সে কি করবে, ডাটাটাকে হয়তো ভ্যালিডেট করবে ঠিক আছে কিনা, ফরম্যাট ঠিক আছে কিনা, বা ডাটা ভ্যালিড কোনো ডাটা কিনা সেটা দেখবে। দেখার পরে তারপর কি করবে, সে ডাটাটাকে ওই আগের স্ট্র্যাটেজি যেটা আছে ওটাকে মেনটেন করে ডাটাটাকে স্টোর করার চেষ্টা করবে। তো এটা আমরা কি বলতেছি যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতেছি। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আপনার কি করে, ডাটাকে নর্মালি টেবিল ফরম্যাটে দেখায়, রো কলাম ফরম্যাটে দেখায়। মনে করেন যে ডাটাবেস এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ডেফিনিশনটা কি, এনসাইক্লোপিডিয়া থেকে নেওয়া হয়েছে। তো মানে পরীক্ষার হলে হয়তো আপনাকে অনেক ফর্মালাইজড ডেফিনিশন হয়তো লিখতে হইতে পারে, কিন্তু আমরা এতক্ষণ যা বললাম সেটা কি, সেটা হচ্ছে যে মানে কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য, তাই তো? আপনি ওখানে আপনি আপনার কনসেপ্ট থেকেও লিখতে পারেন। আর এটা যেটা হয়েছে যে জাস্ট একটা ফর্মাল ডেফিনিশন যেটা বলা হচ্ছে, যে ডাটাবেস কি হচ্ছে, একটা অর্গানাইজড কালেকশন অফ ডাটা, মানে অর্গানাইজ করে রাখা, সুবিন্যস্ত। Data are typically organized to model relevant aspects of reality in a way that supports processes requiring this information. ডাটাগুলোকে এমনভাবে অর্গানাইজ করা হবে যেন সেটা মানে রিয়েল লাইফের কোনো একটা প্রসেসকে সাপোর্ট করবে বা প্রসেসকে ফ্যাসিলিটেট করবে, যেন এই ডাটাগুলোকে ইউজ করা
ইজি হয়। আমরা কি বলতে পারি যে হোটেলের রুমের ডাটাগুলো আমরা এমনভাবে রাখতে পারি যে আমরা ইজিলি ভ্যাকেন্সিগুলোকে খুঁজে বের করতে পারবো। ঠিক আছে? দেন ওটাকে আমরা ডাটাবেস বলতেছি। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে বলা হচ্ছে যে স্পেশালি ডিজাইনড অ্যাপ্লিকেশন, যেটা কি করবে ইউজারের সাথে ইন্টারাকশন করবে। ঠিক আছে? ইউজারের সাথে ইন্টারাকশন করবে, তারপর অন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন মানে এই ডাটাবেসের উপর বেস করে লেখা যে সফটওয়্যার অ্যাপ্লিকেশন থাকবে মানে তাদের সাথে ইন্টারাকশন করবে। তারপর এটা কি করতেছে? ডাটাকে ক্যাপচার করা এবং অ্যানালাইজ করার ফ্যাসিলিটি দিবে। তার মানে কি হচ্ছে যে ইউজারের সাথে ইন্টারাকশন করতেছে, অন্য অ্যাপ্লিকেশন যেটা আছে অন্য অ্যাপ্লিকেশনের সাথে ইন্টারাক্ট করবে, তারপর এটা ডাটা ক্যাপচার করতে বা ডাটা অ্যানালাইজ করতে সাহায্য করবে। আর এখানে কি বলা হচ্ছে যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি একটা স্পেশাল সফটওয়্যার। এটা কি করতেছে যে ডিফাইন করতে, ক্রিয়েট করতে, ডাটা কুয়েরি করতে মানে খুঁজে বের করতে, ডাটা আপডেট করতে এবং ডাটাবেজের অ্যাডমিনিস্ট্রেশন করতে। তাহলে সফটওয়্যারটা আপনার কি সার্ভ করতেছে? ডাটাবেসকে ডিফাইন করতে, ডাটাবেস ক্রিয়েট করতে, ডাটাবেস থেকে তথ্য খুঁজে বের করতে, ডাটাবেজের ডাটা আপডেট করতে এবং মানে ডাটাবেজের ডাটাটাকে বা ডাটাবেসটা ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশন করতে সাহায্য করতেছে। তো আপনার ওয়েল নোন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি কি আছে? MySQL, PostgreSQL, SQLite, ঠিক আছে, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, এগুলো কি হচ্ছে অনেক। এগুলো হচ্ছে মানে প্র্যাকটিক্যাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এক্সাম্পল। আচ্ছা, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আপনার কি কি ফ্যাসিলিটি দেয় বা কি কি ধরনের কাজ করতে পারেন আপনি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে, এটা আসলে বলা হয়েছে, এখানে জাস্ট পয়েন্ট আউট করা হচ্ছে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনি ডাটাবেস ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট দ্য ইনিশিয়াল স্ট্রাকচার অফ দ্য ডাটাবেস, ডাটাবেসের ইনিশিয়াল স্ট্রাকচার ক্রিয়েট করতে পারবেন। হার্ড ড্রাইভে জায়গা অ্যালোকেট করতে পারবেন, এটাই আর কি। তারপরে তো ডাটাবেস যেটা আছে সেটাকে ইউজ করতে পারবে, মানে অ্যাক্সেসটা কন্ট্রোল করতে পারবেন, বিভিন্ন ইউজার ক্রিয়েট করতে পারবেন, মানে কম্পিউটারে লগ ইন করা যেরকম ব্যাপার থাকে ওইরকম হয়তো ডাটাবেসে লগ ইন করার ব্যাপার থাকবে, বা মানে ভেরিফাই করতে হবে যে আপনি ডাটাবেসটা ইউজ করতে পারেন, তারপর আপনাকে ইউজ করতে দিবে। ইউজ করতে দিলেও মানে কতটুকু দিবে, আপনি কি শুধুমাত্র ডাটা খুঁজে বের করতে পারবেন, না ডাটা চেঞ্জ করতে পারবেন, না ডাটা ডিলিট করতে পারবেন, সেই ব্যাপারেও মানে কন্ট্রোলটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রোভাইড করবে। তারপর ইউজারের কাছ থেকে ডাটা নেবে, ডাটাটাকে শো করবে, ডাটাটাকে স্টোর করবে, ডাটাটাকে অর্গানাইজ করে রাখবে, মানে অ্যাকচুয়াল ডাটা ফাইলের মধ্যে অর্গানাইজ করবে, অথবা মানে মেটা ফাইল বলা হচ্ছে যে যেটা অন্য ফাইল সম্পর্কে ইনফরমেশন রাখে। আপনি মনে করেন ডাটাগুলো রাখলেন বিভিন্ন ফাইলে, আর কিছু ফাইল থাকতে পারে যে ফাইলগুলো কি কি রাখতে পারে, ওই ফাইল সম্পর্কে ইনফরমেশন রাখতে পারে যে কোন ফাইলে কি আছে। ঠিক আছে? কোন ফাইলের কোন দুইটা ফাইলের মধ্যে কোন ফিল্ডটা কমন আছে, এই ধরনের ইনফরমেশন যারা রাখবে সেটাকে আমরা কি বলতেছি? মেটা ফাইল বলতেছি। তারপর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি করবে? আপনাকে কোনো একটা ওয়ে দিবে যেন আপনি ইজিলি সার্চ করতে পারেন, ইজিলি সার্চের রেজাল্টটাকে ডিসপ্লে করতে পারেন, অথবা ইন জেনারেলি মানে ডাটা স্টোরেজের বিভিন্ন ডাটা শো করতে পারেন। তারপরে যেটা আছে যে ডাটাবেসের ডাটা যেটা আছে ডাটাবেসের ডাটার সিকিউরিটি দিবে যেন আনঅথরাইজড পারসন এটাকে ইউজ করতে না পারে। ঠিক আছে? মানে যেটা ডাটা ম্যানেজারের জানার কথা সেটা যেন মানে নরমাল একজন ডাটা এন্ট্রি অপারেটর যেন সেটা না জানে, অথবা এক ডিপার্টমেন্ট ইনফরমেশন যেন আরেক ডিপার্টমেন্ট না জানে। ঠিক আছে? এই ধরনের সিকিউরিটি সে প্রোভাইড করবে। ডাটাবেসে মানে ডাটার ইন্টিগ্রিটি প্রোভাইড করবে। ইন্টিগ্রিটি মানে কি আছে যে মানে ডাটা চেঞ্জ হবে না। ঠিক আছে? আপনি দেখলেন যে আজকে একজনের ব্যালেন্স হচ্ছে ১,০০,০০০ টাকা ব্যাংকের। ঠিক আছে? তো সে ১ মাস ধরে ব্যাংকের মনে করেন কোনো ট্রান্সেকশন করে নাই। ১ মাস পরে কি থাকতে হবে? তার ব্যাংকের ব্যালেন্স ১,০০,০০০ টাকাই থাকতে হবে। ডাটার ইন্টিগ্রিটি যেটা আছে, সততা বা অরিজিনালিটি যেটা সেটা মেইনটেইন করতে হবে। ঠিক আছে? তারপর আবার যদি ট্রান্সেকশন হয়, ট্রান্সেকশন হওয়ার মধ্যেও ট্রান্সেকশনের যে অ্যাকচুয়াল আউটপুট ডাটাটা, ঠিক অ্যাকচুয়াল আউটপুটকে রিপ্রেজেন্ট করতে হবে আরকি। আচ্ছা, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা কি? এটা আপনার কি করতেছে?
ডাটার ডাটাগুলোর ইমপ্রুভড অ্যাভেলেবিলিটি দিচ্ছে, মানে এফিশিয়েন্ট মানে দক্ষ আর কি, দক্ষ রিট্রিভাল অফ ডাটা। আপনি ডাটা খুব ইজিলি দক্ষভাবে ফাস্ট রিমুভ করতে পারতেছেন। আপনি যদি ফাইল থেকে খুঁজে বের করতে হইতো সেক্ষেত্রে অনেক ডিফিকাল্ট হইতো, ঠিক আছে। তারপর হচ্ছে যে মানে ডাটা রিডান্ডেন্সি যেটা আছে, মানে একই ডাটা আপনার বারবার রাখতে হচ্ছে না, বা একই ডাটা আপনার বিভিন্ন ফাইলে রাখতে হবে না, এমনভাবে অর্গানাইজ করতে হবে। যেমন মনে করেন যে আপনি যদি ডাটাবেজ ইউজ না করতেন বা ডিবিএমএস ইউজ না করে যদি ডাটাবেস ইউজ না করতে, তখন কি হতো? মনে করেন এক লোকের 10টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখন সমস্ত ইনফরমেশন আপনি রাখতেছেন একই ফাইলে। কি করবেন যে মনে করেন আপনার যদি বিষয়টা এরকম থাকে যে মানে প্রত্যেকটা ডাটা মানে ফাইলের মধ্যে আপনি এইভাবে লিখে রাখতেছেন যে পার্সনের ডিটেলস, অ্যাকাউন্টের ডিটেলস, পার্সনের ডিটেলস, অ্যাকাউন্টের ডিটেলস, এক একটা লাইনে এক একটা অ্যাকাউন্টের ডিটেল রাখতেছেন। এখন 10টা যদি বা 20টা অ্যাকাউন্ট থাকে, তা আপনার কি করতে হবে যে ওই লোকের পার্সোনাল ইনফরমেশন যেগুলো আছে এগুলো কি করতে হবে, আপনার 10টা বা 20টা লাইনে রিপিট করতে হবে। অ্যাকাউন্টের যে ডিটেল ইনফরমেশন যেগুলো আছে সেগুলো কি করতেছে আপনার মানে রিপিট করতে হয় প্রত্যেকটা লাইনে। কিন্তু আপনি কি করতে পারতেন যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করে আমরা কি করতেছি, আমরা ডাটা যে বারবার লেখা, এটা লেখা হচ্ছে না। আপনি কি করতেছেন যে একটা ফাইলে পার্সোনাল ইনফরমেশন রাখতেছেন, আর একটা ফাইলে মনে করেন যে অ্যাকাউন্টের নাচার, অ্যাকাউন্টের নাম্বার, অ্যাকাউন্টের টাইপ, মানে অ্যাকাউন্টের ব্যালেন্স, এগুলো রাখতেছেন। আর একটা ফাইলে আপনি কি করতে পারেন, অ্যাকাউন্টের নাম্বার আর পার্সনের আইডেন্টিফিকেশন নাম্বার, মানে দুইটা ফাইলে, যে ফাইলে পার্সন আছে ওই ফাইলের আইডেন্টিফিকেশন নাম্বার, ওই পার্সনের আইডি, যে ফাইলে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের অ্যাকাউন্ট আইডি, আর একটা ফাইলের মধ্যে আপনি রাখলেন। এখন যদি 10টা অ্যাকাউন্ট থাকে বা 20টা অ্যাকাউন্ট থাকে, তাহলে নতুন যে ফাইল হবে এখানে কি শুধুমাত্র পার্সোনাল অ্যাকাউন্ট আইডি রাখতেছেন, ঠিক আছে। কিন্তু পার্সোনালি যে পার্সোনাল ইনফরমেশন, অ্যাকাউন্টের যে অ্যাট্রিবিউট যেগুলো আছে ওগুলো কি আছে, ওগুলো মাত্র আমরা একবার লিখছি, মানে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য একবার লিখছি। আর পার্সোনাল ইনফরমেশন একবার আছে, আর একটা ফাইলের মধ্যে আমরা জাস্ট রিলেশনশিপটা লিখতেছি। তার মানে কি হচ্ছে যে আমাকে বারবার পার্সোনাল ইনফরমেশন বা অ্যাকাউন্টের ইন ডিটেলস ইনফরমেশন বারবার লিখতে হচ্ছে না। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি করে যে এই জিনিসটাকে এনশিওর করে, ডাটাটাকে এইভাবে স্টোর করে। অ্যাকুরেসি অ্যাকুরেসি যেটা আছে যে সে ডাটাটাকে কনসিস্টেন্ট রাখতে পারে, সঙ্গতিপূর্ণ, মানে ডাটা নষ্ট হচ্ছে না। ওই যেটা বললাম যে 1 লাখ টাকা আছে ব্যাংকে, এখন ব্যাংক অ্যাকাউন্টে মানে 1 মাসের মধ্যে কোনো ট্রানজাকশন করেন নাই, কিন্তু 1 মাস পরে কি তার কি থাকতে হবে, 1 লাখ টাকায় থাকতে হবে। এটাকে এনশিওর করার করবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। যেহেতু ডাটা শুধুমাত্র একটা মাত্র ইন্টারফেসের থ্রুতে পাওয়া যাচ্ছে, একটা মাত্র চ্যানেলের মাধ্যমে পাওয়া যাচ্ছে, সেই জন্য ডাটা অ্যাকুরেসি মেনটেন করা ইজি হচ্ছে। তারপরে যেটা আছে যে মানে ডাটাটাকে স্টোর করা যেটা আছে, স্টোর করা একটা স্ট্যান্ডার্ডাইজের মাধ্যমে স্টোর করা স্টোর করা হচ্ছে। এটা মানে কাজ করা সহজ আর কি। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি করবে, ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস দিবে, যেটা থ্রুতে ইউজাররা ডাটাবেজের সাথে ইন্টারেকশন করতে পারবে। আর ইমপ্রুভড সিকিউরিটি দিবে। আপনি চাইলে হয়তো ডাটাবেজের মধ্যে ডাটাটা কি করতে পারেন, এনক্রিপ্ট করে রাখতে পারেন, ঠিক আছে। আবার অথরাইজড ইউজার যখন লগ ইন করবে তখন আপনি ডিক্রিপ্ট করে শো করতে পারেন। তো এরকম আপনার ইমপ্রুভড সিকিউরিটি প্রোভাইড করবে। আচ্ছা, এখন রিলেশনাল ডাটাবেজ মডেল, আমরা যেটা বললাম ডিবিএস বললাম, ডিবিএম ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বললাম, ডাটাবেজ জিনিসটা কি সেটা বললাম। রিলেশনাল ডাটাবেজ মডেলটা কি জিনিস? আসলে এটা হচ্ছে যে একটা স্পেশাল স্ট্র্যাটেজি, ঠিক আছে। আপনি ডাটাকে কিভাবে ফাইলের মধ্যে রাখবেন বা ডাটাটা কিভাবে স্টোর করবেন, ওটা বিভিন্নভাবে আপনি করতে পারেন, বিভিন্ন মেথড থাকতে পারে। তার মধ্যে একটা মেথড হচ্ছে রিলেশনাল মেথড। আমরা এতক্ষণ আসলে যে এক্সাম্পল গুলো দিচ্ছি মানে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের অথবা ডাটাবেজের, এটা আসলে আমরা ইনডিরেক্টলি রিলেশনাল ডাটাবেজ মডেল সম্পর্কেই সম্পর্কেই বলছি, বা ওইটার ফিচারগুলোকে হাইলাইট করা হয়েছে। আরো মডেল আছে, যেরকম মনে করেন নেটওয়ার্ক মডেল আছে, অবজেক্ট রিলেশনাল মডেল, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল আছে। তো আমরা আসলে আমাদের এই ট্রেনিং ভিডিওটিতে অথবা গ্রেড 11-12 এর যে কোর্স যেটা আছে সেখানে আমরা মেইনলি মানে রিলেশনাল ডাটাবেজ যেটা আছে, রিলেশনাল ডাটাবেজ মডেল নিয়ে আমরা মানে আলোচনা করব আর কি।
সো রিলেশনাল ডাটাবেস মডেল আমরা কি বলতেছি, এটা একটা জাস্ট একটা স্ট্র্যাটেজি, ডাটাটাকে স্টোর করার এবং ম্যানিপুলেট করার একটা স্ট্র্যাটেজি। এতক্ষণ পর্যন্ত আমরা যে স্ট্র্যাটেজিগুলো বললাম, ঠিক আছে, এই স্ট্র্যাটেজিগুলো আসলে রিলেশনাল ডাটাবেস মডেল কি ইন্ডিকেট করে। আর রিলেশনাল ডাটাবেস মডেলটা কি থাকে, আপনার রিলেশনাল মডেলের উপরে নির্ভর করে। রিলেশনাল মডেলটা কি, রিলেশনাল মডেল যেটা আছে, রিলেশনাল মডেলে বলা হচ্ছে যে আমরা ডাটা যেটা আছে ডাটাটাকে মানে রিপ্রেজেন্ট করবো কিভাবে, আমরা রিলেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। একটা রিলেশন স্ট্রাকচারের মাধ্যমে আমরা ডাটাটাকে ডিসপ্লে করবে। এখন রিলেশন বলতে কি বোঝা যায়, রিলেশন বলতে আমরা মানে গ্রিড লাইক ম্যাট্রিক লাইকস ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারকে বোঝা থাকে। আর গ্রিড লাইক ম্যাট্রিক্স লাইক ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার কি জিনিস, আপনি তো গ্রেড 11 12 লেভেলে মানে ম্যাট্রিক্স নিয়ে কাজ করার কথা না, আচ্ছা নাকি ম্যাট্রিক্স নিয়ে কাজ করার কথা, আচ্ছা অতটা খেয়াল নাই। উম, যাই হোক, এটা আসলে কি করা আছে, ম্যাট্রিক্স যেটা আছে এখানে কি করা হয়, আপনার যে ইনফরমেশন গুলো আছে ইনফরমেশন গুলোকে কি রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ রাখা হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন একটা বাগানের মধ্যে আপনি যদি মানে এই অনেকগুলো গাছ লাগান, মানে কনসিস্টেন্টলি, মানে দৈর্ঘ্য অনুযায়ী কিছুক্ষণ পর পর, প্রস্থ অনুযায়ী কিছুক্ষণ, একটা নির্দিষ্ট ফিক্সড মানে লেন্থ পর পর যদি আপনি গাছ লাগান, তাহলে যে স্ট্রাকচারটা হবে সেটাকে আমরা কি বলতে পারি, একটা গ্রিড লাইন বা ম্যাট্রিক লাইন স্ট্রাকচার রাখতে পারি। অনেকগুলা রো থাকবে, অনেকগুলা কলাম থাকবে, আর রো কলামের মধ্যে আপনার ডাটাগুলো থাকতেছে আর কি। আচ্ছা, তো রিলেশনাল মডেলে কি থাকতেছে, টেবিল থাকতেছে। গ্রিড লাইক ম্যাট্রিক্স লাইক যে রিলেশনটা, এটাকে আমরা কি বলতেছি, টেবিল বলতেছি। আবার যেটা এখানে যেটা বলা হচ্ছে যে টেবিল ইজ দ্য ফিজিক্যাল ম্যানিফেস্টেশন অফ এ রিলেশন ইন এ ডাটাবেস। টেবিলটা কি হচ্ছে, মানে ডাটাবেজের মধ্যে রিলেশনশিপটাকে মেনটেন করে, রিলেশনটাকে মেনটেন করে। সো রিলেশনাল ডাটাবেস মডেল সিস্টেম যেটা আছে, RDBM যেটা আছে, এখানে ডাটাটা কি থাকতেছে যে টেবিলের মধ্যে স্টোর করা হচ্ছে, মানে টেবিল ওয়াইজ রিপ্রেজেন্ট করা হচ্ছে। অ্যাকচুয়ালি তো ফাইলে মানে ফাইলের মধ্যে আছে, কিন্তু মানে আপনাকে শো করা হবে ডাটাটাকে টেবিল অনুযায়ী। তো RDBM এর যেটা আছে সেখানে কি থাকবে, এক বা একাধিক টেবিল থাকবে। আবার এই টেবিলের মধ্যে কি ডাটা থাকতেছে, আবার এই ডাটাগুলো কি করবে, টেবিলগুলো কি করবে, আবার টেবিলগুলো কি করবে, যে অন্য টেবিলগুলোর মধ্যে রিলেশন বা অ্যাসোসিয়েশনটাকে ইন্ডিকেট করবে। সো RDBMS আমাদের টেবিলস অফ ডাটা আছে। আবার প্রত্যেকটা টেবিলের মধ্যে কি যে কলামগুলো আছে, কলামগুলোকে আমরা কি বলতেছি, ফিল্ড বলতেছি। আর বিভিন্ন টেবিলগুলোর মধ্যে যে রিলেশন আমরা এখানে যেটা বললাম, এটা আসলে কি করা হচ্ছে যে মানে কমন ফিল্ডের মাধ্যমে রিলেশনশিপটাকে শো করা হচ্ছে। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে প্রাইমারি কি, ফরেন কি কনসেপ্ট। রেফারেন্স যেটা আছে, রেফারেন্স এটা হচ্ছে ফরেন কি। কিন্তু রেফারেন্সিং এর জন্য আপনার কি দরকার, প্রত্যেকটা টেবিল একটা ইউনিক একটা কি দরকার, যেটা কি করবে প্রত্যেকটা রোকে আইডেন্টিফাই করবে। মনে করেন স্টুডেন্ট আইডি দ্বারা কি শুধুমাত্র একজন স্টুডেন্টকেই বোঝায়। তো একটা টেবিলের মধ্যে যত ডাটা থাকবে, ওই ডাটাগুলোকে মানে প্রত্যেকটা ডাটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য যে নাম্বারটা, সেটাকে আমরা কি বলতেছি, প্রাইমারি কি বলতেছি। তো একটা টেবিলের একটা ডাটা যখন অন্য আরেকটা টেবিলের অন্য একটা রো এর সাথে রিলেশন ইন্ডিকেট করবে, তার মানে সে ওই টেবিলের ওই রো এর প্রাইমারি কি যেটা আছে ওইটার সাথে সম্পর্কটা এস্টাবলিশ করবে, বলবো যে হ্যাঁ ওই টেবিলের অত নম্বর রো এর সাথে সম্পর্ক আছে। এই যে রেফারেন্সটা দিচ্ছি সেটাকে আমরা কি বলতেছি, ফরেন কি কনসেপ্ট। আর প্রত্যেকটা টেবিলে যে আমরা যে একটা আইডেন্টিফিকেশন নাম্বার রাখবো, যে নাম্বারটা কি করবে শুধুমাত্র পার্টিকুলার একটা রো কে ইন্ডিকেট করে, সেটাকে আমরা কি বলতেছি, ওই টেবিলের জন্য প্রাইমারি কি বলতেছি। এখন একটা লাইব্রেরি সিস্টেম, একটা পাবলিক লাইব্রেরি যেটা আছে, এটার জন্য রিলেশন রিলেশনাল মডেল যেটা আছে, এখানে ডাটা কি রাখা হবে, মনে করেন বুকস এর একটা টেবিল থাকবে। বুকস টেবিলের মধ্যে আমাদের ফিল্ড কি থাকবে, আইডি, টাইটেল, পাবলিশড, প্রাইস, এগুলো কি থাকবে, ফিল্ড থাকবে। তারপর মনে করেন অথরের ইনফরমেশনের একটা টেবিল থাকবে, এখানে কি থাকবে, অথরের আইডি, অথরের নেম, অথরের সিন নাম্বার, অথরের অ্যাড্রেস, এগুলো থাকবে। আইডি যেটা আছে, আইডিটাকে আমরা কি বলতেছি, প্রাইমারি কি বলতেছি। মেম্বার ইনফরমেশন যেটা আছে,
মেম্বার আইডি, নেম, সিন নাম্বার, অ্যাড্রেস, এগুলো কি মেম্বারের ইনফরমেশন, মেম্বার ডাটা আর কি, মেম্বার টেবিল। এখানে আইডিটা কি হচ্ছে, আইডিটা হচ্ছে মেম্বার টেবিলের প্রাইমারি কি, বুক বরোয়ার্স। এখন আমরা যদি আরেকটা টেবিলের মধ্যে ট্র্যাক রাখবো যে কোন বইটা কে ধার নিচ্ছে, তো এটা কি হচ্ছে যে এটা কি বুক এবং মেম্বার, এই দুটো টেবিলের মধ্যে রিলেশন। তো এই টেবিলটার মধ্যে আমরা কি রাখতে পারি, বইয়ের আইডি রাখতে পারি এবং মেম্বার আইডি রাখতে পারি। ঠিক আছে স্যার, বইয়ের আইডি বলতে আপনার যে এই আইডিটাকে রেফার করতেছে, মেম্বার আইডি বলতে এই আইডিটাকে রেফার করতেছে। তো এই দুটোকে আমরা কি করছি, যে রিলেশনশিপ মেইনটেইন যেটা আছে এটা হচ্ছে ফরেন কি। এখানে কি হচ্ছে, বুক আইডি মেম্বার আইডি কি হচ্ছে ফরেন কি, এই টেবিলের জন্য এই দুটো ফরেন কি। আর ফরেন কি কি করতেছে, আলটিমেটলি অন্য টেবিলের প্রাইমারি কিকে রিফার করতেছে। অন্য টেবিলের প্রাইমারি কি যেটা আছে ওইটাকে রিফার করতেছে। আর আইডি নামে যে ফিল্ডগুলো আছে সেগুলো কি করসপন্ডিং টেবিলের প্রাইমারি কি হিসেবে আমরা এখানে ইউজ করতেছি। তো রিলেশনাল মডেল মনে করেন এখানে আপনি দেখেন যে ডাটাকে আমরা টেবিল আকারে ইউজ করতেছি, শো করতেছি, এগুলো হচ্ছে রো, এটা এটা এটা, এখানে যে তিনটা কলাম, এখানে চারটা রো, আচ্ছা যাই হোক। আর মনে করেন এটা কি পাবলিশার যেটা আছে, পাবলিশারের ইনফরমেশন, এটা কি অথর যেটা আছে, রাইটার যারা আছে তাদের ইনফরমেশন। আর এখানে কি করা হচ্ছে যে পাবলিশার অথরের মধ্যে যে রিলেশন যেটা আছে এই জিনিসটাকে দেখানো হচ্ছে। ঠিক আছে, অথরের আইডি, পাবলিশার আইডি, বুকের আইডি এবং করসপন্ডিং বইয়ের টাইটেল। তো রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে এটার বৈশিষ্ট্য কি থাকতেছে, তো যেহেতু এখানে মানে ডাটাকে টেবিল আকারে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাহলে সে কি করবে যে মানে টেবিল ইজিলি ক্রিয়েট করার অপশন দিবে, প্রোভাইড ইজি ওয়েজ টু ক্রিয়েট টেবিল। তারপরে টেবিল মানে বিভিন্ন টেবিলের মধ্যে রিলেশন যেটা আছে এটা এস্টাবলিশ করার জন্য ইজি ওয়ে দিবে, প্রাইমারি কি ক্রিয়েট করার জন্য ইজি ওয়ে দিবে, ফরেন কি ক্রিয়েট করার জন্য ইজি ওয়ে দিবে। তারপরে কি ডাটা ইনসার্ট, আপডেট, সার্চ, ডিলিট এগুলো করার জন্য ইজি ইন্টারফেস দিবে, একটা টেবিল থেকেই হোক আর মাল্টিপল টেবিল থেকেই হোক। তারপরে ডাটা ইনসার্ট করার সময় ডাটাটা ঠিক আছে কিনা মানে ওটার ভ্যালিডিটি চেক করবে, যেখানে নাম্বার থাকা দরকার সেখানে যদি নাম্বারের জায়গায় টেক্সট দেয় তাহলে হয়তো সে মানে ইরর শো করবে বা ডাটা ইনসার্ট করতে দিবে না, এটা সে রুলটা ডিফাইন করতে হবে। তারা ডিএমএস এই ফ্যাসিলিটিটা দিতে পারে আর কি। তারপরে কি করবে যে একটা মানে ল্যাঙ্গুয়েজ প্রদান করবে, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ঠিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না বাট এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটাতে ডাটা রিট্রিভ করা যায়, ডাটা ম্যানিপুলেট করা যায়। তো আর ডিএমএস কি করবে, একটা এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেটা সেটা প্রোভাইড করবে, যেটাতে ডাটা সার্চ করতে, ইনসার্ট করতে, আপডেট করতে সাহায্য করবে। সাপোর্ট মাল্টিপল ভিউস অফ ডাটা, ডাটাটাকে বিভিন্নভাবে দেখা যাইতে পারে। আবার এমন হতে পারে যে একটা টেবিলের ডাটাকে দেখাতে পারে, অথবা এমন হতে পারে যে মানে বিভিন্ন টেবিলের ডাটা মানে রিলেশনের উপর বেস করে গ্যাদার করা, কালেক্ট করা ডাটাটাকে বিভিন্নভাবে শো করতে পারবে। তারপর আরেকটা যেটা আছে আরডিএমএস, যেটা আছে আরডিএমএস থাকার কারণে যেটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মনে করেন ব্যাংকিং সিস্টেম ম্যানেজমেন্ট অথবা অনলাইন ট্রানজাকশন ম্যানেজমেন্ট, অনলাইন ব্যাংকিং সিস্টেম যে সফটওয়্যারগুলো আছে সেগুলো কি করবে, আরডিএমএস থাকার কারণে এর সাথে ইন্টারাক্ট করতে আহ, মানে সহজ হবে আর কি। ডিবিএমএস এরকম কোনো ইন্টারফেস দিবে যেন অন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর সাথে কানেক্ট করতে পারে এবং এটার উপর বেস করে, ডাটার উপর বেস করে কোনো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি কি ধরনের অ্যাপ্লিকেশনে ইউজ হতে পারে, মনে করেন এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম, মানে টিকিট বাই সেল যেটা আছে অনলাইনে হোক অথবা অফলাইনে হোক, এই ব্যবস্থাটাকে মানে হেল্প করতে পারে। ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে, ব্যাংকের ম্যানেজমেন্ট সিস্টেমকে কাজে লাগবে, ব্যাংকের ম্যানেজমেন্ট সিস্টেম ইমপ্লিমেন্ট করতে কাজে লাগবে। তারপর অনলাইন ব্যাংকিং সিস্টেম যেটা অনলাইন অনলি অথবা এক্সিস্টিং ব্যাংকের অনলাইন অনলি সিস্টেম। তারপর হসপিটাল অপারেশন ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে মানে এই ধরনের কাজে লাগতে পারে। লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে এটা ইমপ্লিমেন্ট করতে কাজে লাগতে পারে। এখন ডাটাবেস ক্রিয়েট করা আসলে এর সাথে কি কি ইনভলভড, ডিবিএমএস যেটা আছে সেটা নর্মালি কি করে ডাটাবেস ক্রিয়েট করার অপশন দিবে, ক্রিয়েট ডাটাবেস কোনো একটা অপশন থাকবে, অথবা এসকিউএল দিয়ে যদি আপনি ক্রিয়েট করেন, ক্রিয়েট ডাটাবেস এসকিউএল আছে। তো ক্রিয়েট করার সময় আপনি কি করবে,
মানে আপনি ডাটাবেজের সাইজ ইনিশিয়ালি কত রাখতে চান, 500 মেগাবাইট না 1 গিগাবাইট না কাপল 100 বা 100 মেগাবাইট। তারপর হচ্ছে যে মানে ডাটাবেজের ফাইল সাইজটা কি রেটে ইনক্রিমেন্ট হবে সে সম্পর্কে একটা স্ট্র্যাটেজি চাইতে পারে। তারপরে ডাটাবেজে আপনি যে ডাটাগুলো ইউজ করবেন, মানে যে ক্যারেক্টারগুলো থাকবে, ক্যারেক্টারগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে। ঠিক আছে, মনে করেন ইউটিএফ একটা এনকোডিং আছে, পদ্ধতি আছে, মানে কিভাবে রিপ্রেজেন্ট করবে, নাকি অ্যানসি যেটা আছে অ্যানসিতে রিপ্রেজেন্ট করবে। তবে অ্যানসিতে রিপ্রেজেন্ট করা ডেফিনেটলি ইজ নট এ গুড আইডিয়া। তারপর আছে যে তারপরে মডেল আস করতে পারে যে রিলেশনাল মডেলে করবেন নাকি অবজেক্ট ওরিয়েন্টেড মডেলে করবেন। তারপরে ডাটাবেস ক্রিয়েট করতে গেলে আপনি হয়তো অ্যাক্সেস কন্ট্রোলটাও দিয়ে দিতে পারেন, ডাটাবেস এর ওনার কি হবে। তারপরে মনে হতে পারে যে কম্পিউটার কোথায় ডাটাবেস ফাইলটা স্টোর হবে সে পাথটা তো আপনার দেখায় দিতে হতে পারে। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যখন ডাটাবেস ক্রিয়েট করতে যাবেন তখন সে এই অপশনগুলো যখন দিয়ে দিবেন তখন সে ডাটাবেসটাকে ক্রিয়েট করবে, হার্ড ড্রাইভ স্টোর করবে, হার্ড স্পেলিং মিস্টেক টাইপো। এখন ডাটাবেস ক্রিয়েট করতে গেলে আপনার কি করতে হবে, টেবিল ক্রিয়েট করতে হবে। আর মানে আচ্ছা, প্রথমে যেটা আছে আপনি ইনিশিয়াল স্ট্রাকচারটা ক্রিয়েট করেন, ইনিশিয়াল স্ট্রাকচার ক্রিয়েট করার পর আপনার কি করতে হবে যে টেবিল ক্রিয়েট করতে হবে, তাই তো। এখন টেবিল যে ক্রিয়েট করতে হবে, টেবিল ক্রিয়েট করা মানে ফিল্ড ক্রিয়েট করা যেটা আছে, মানে ফিল্ডগুলো ক্রিয়েট করতে হবে। তারপর আপনি মনে করেন যে সিস্টেমের জন্য ডাটাবেসটা ডিফাইন করতেছেন, ক্রিয়েট করতেছেন, আপনার কি করতে হবে ওই সিস্টেমের মানে সমস্ত কনসেপ্ট যেটা আছে, অবজেক্ট অথবা কনসেপ্ট যেটা আছে সে সম্পর্কে জানতে হবে। তার প্রত্যেকটা অবজেক্ট অথবা কনসেপ্টের জন্য একটা করে টেবিল হবে। তারপরে বিভিন্ন অবজেক্ট অথবা কনসেপ্টের মধ্যে রিলেশন যেটা আছে, রিলেশনশিপটাকে মানে ইন্ডিকেট করার জন্য আরো হয়তো কিছু টেবিল হবে। আর টেবিলগুলোর জন্য আপনার কি করতে হবে, প্রত্যেকটা টেবিলের মানে জন্য অ্যাট্রিবিউট বা ফিচার এগুলোর জন্য আপনাকে ফিল্ড আইডেন্টিফাই করতে হবে। তারপরে কি করতে হবে যে প্রত্যেকটা ফিল্ডের জন্য ডাটা টাইপটা কি হবে, ডাটাটার লেন্থ কতটুকু সেটা ডিটারমাইন করতে হবে। এবং টিবিএমএস আপনার যে মানে টেবিল ক্রিয়েট করার যে ইন্টারফেসটা দিচ্ছে সেখানে এই জিনিসগুলোকে মেনশন করতে হবে। তো আপনি যদি ক্রিয়েট টেবিল এসকিউএল স্টেটমেন্ট ইউজ করেন সেক্ষেত্রে আপনার কি করতে হবে যে ওই টেবিলে কি কি ফিল্ড আছে সেই ফিল্ডগুলোর নাম দিতে হবে, ফিল্ডগুলো ডাটা টাইপ দিতে হবে, ফিল্ডগুলো মানে লম্বায় কতটুকু হবে সেটা দিতে হবে। আরো কিছু অ্যাট্রিবিউট দিতে হবে যেটা আছে এই ফিল্ডটা কি প্রাইমারি কি হিসাবে কাজ করবে কিনা, বা এই ফিল্ড অন্য টেবিলে অন্য কোনো ফিল্ডকে রিফার করে কিনা, অথবা এই কলামের মধ্যে এটার যে ভ্যালুগুলো আছে সেগুলো কি ইউনিক হবে কিনা, অথবা এই টেবিলে এই কলামে যে ডাটা থাকবে কোনো একটা রো এর জন্য এই ডাটাটা কি এমটি বা ফাঁকা হইতে পারে কিনা, এই ধরনের জিনিসটা থাকবে। আচ্ছা, এটা মনে হচ্ছে যে যাক, এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে ক্রিয়েটিং ডাটাবেস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আপনি কি করতে হবে যে ডাটাবেস ক্রিয়েট করার একটা অপশন দিবেন, অথবা আপনি এসকিউএল দিয়ে ডাটাবেস ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েট ডাটাবেস এসকিউএল দিয়ে। তো করতে গেলে আপনাকে মানে যে সমস্ত বিষয়গুলো মনে রাখতে হবে, অথবা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যখন ক্রিয়েট করবেন আপনাকে যে সমস্ত মানে অপশনগুলো দিতে হবে বা বৈশিষ্ট্যগুলো ডেসক্রাইব করে যেতে হবে, সেটা হচ্ছে যে ইনিশিয়াল ডাটাবেসের সাইজটা কত হতে পারে, ডাটাবেসের সাইজটা কিভাবে ইনক্রিমেন্ট করবে, ডাটাবেসের কোথায় সরি হার্ড ড্রাইভের কোথায় ডাটাবেসের ফাইলগুলো থাকবে, এবং ডাটাবেসের মডেলটা কী হবে, রিলেশনাল বা অবজেক্ট ওরিয়েন্টেড, সেই জিনিসটাকে আপনাকে বলে দিতে হবে আর কি। আর ডাটাবেস ক্রিয়েট করতে গেলে আপনাকে কি করতে হবে, যে সিস্টেমের জন্য করতেছেন সেখানকার বিভিন্ন কনসেপ্ট অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে, প্রত্যেকটা কনসেপ্ট অবজেক্টের জন্য টেবিল ক্রিয়েট করতে হবে, প্রত্যেকটা টেবিলের জন্য ফিল্ড বা অ্যাট্রিবিউট ফিচার যেগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে ওগুলো ক্রিয়েট করতে হবে। এবং প্রত্যেকটার ডাটা টাইপ সম্পর্কে জানতে হবে, প্রত্যেকটা ফিল্ড মনে করেন স্টুডেন্ট আইডি একটা কি হতে পারে, আইডি একটা নাম্বার হতে পারে বা লেন্থ হতে পারে 10 বা 11 ক্যারেক্টার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেটা কিরকম হতে পারে, বা মনে করেন ফোন নাম্বার, কোনো একটা পার্সোনাল ফোন নাম্বার, ডাটা টাইপ কি হতে পারে, নাম্বার দিতে পারেন অথবা স্ট্রিং ভ্যার ক্যারেক্টার এই ধরনের কিছু দিতে পারেন আর কি। যাই হোক, তো এভাবে আসলে আমাদেরকে ডাটাবেসটা ক্রিয়েট করতে হচ্ছে আর কি। এখন যে ফিল্ডগুলো আছে ফিল্ডগুলো ডাটা টাইপ কি ধরনের হতে পারে, বাইট, বাইট মানে কি 8 বিট, বিট 1 বিট ওয়ার্ড ওর ছিল এখানে রাখা সম্ভব,
ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, লং অনেক বড় পূর্ণ সংখ্যা, ডাবল এটা হচ্ছে যে ফ্র্যাকশনাল সংখ্যা, ফ্লট যেটা আছে ফ্লট হচ্ছে ফ্র্যাকশনাল ডেসিমাল নাম্বার। তারপর ডেট টাইপ হতে পারে, কারেন্সি টাইপের হতে পারে মানে ফিল্ডগুলা। আচ্ছা, কোয়েরি ল্যাঙ্গুয়েজ এসকিউএল। এসকিউএল আসলে কি করতেছে যে এটা একটা ল্যাঙ্গুয়েজ যেটা আপনার ডাটাবেস ক্রিয়েট করতে বা ডাটাবেসের টেবিল ক্রিয়েট করতে, তারপরে মানে ডাটাবেস থেকে ডাটা রিট্রিভ করতে, সার্চ করতে হেল্প করতেছে আর কি। মানে এসকিউএল এর টাইপটা কি হতে পারে, সিলেক্ট এসকিউএল, ডাটা সিলেক্ট করার জন্য প্যারামিটারাইজড এসকিউএল, ক্রসটাব এসকিউএল এবং অ্যাকশন এসকিউএল লাইক ডিলিট, আপডেট, আপন। আবার মনে করি আরো দুইটা টার্ম ইউজ করা হয় যে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ এবং ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ যেটা আপনার কি করতে ডিফাইন করতে সাহায্য করে, মনে করেন ক্রিয়েট ডাটাবেস, ক্রিয়েট টেবিল, এটা কি ডাটা ডেফিনেশন। আর ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এটা ডাটা ম্যানিপুলেট করার জন্য ইউজ করা হচ্ছে। মনে করেন সিলেক্ট সামথিং অথবা ইনসার্ট ইনটু, ইনসার্ট ডাটা ইনসার্ট করা, ডাটা আপডেট করা যেটা আছে এটা। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ মনে করো এটার মধ্যে কি পড়তেছে যে অল্টার টেবিল যেটা আছে, রিনেম টেবিল বা রিনেম ডাটাবেস, এই যে অপারেশন গুলো কি করতেছে যে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়তেছে। আচ্ছা, টেকিং রেস্ট, লুকস লাইক টায়ার্ড হয়ে গেছে। আচ্ছা, এখন ডাটা সর্টিং এবং ইন্ডেক্সিং জিনিসটা কি, মানে ডিবিএমএস নিয়ে কাজ করতে গেলে হয়তো আপনাকে মানে এই কনসেপ্টটা বুঝতে হবে এবং বিভিন্ন সময় অ্যাপ্লাই করতে হবে আর কি। সর্টিং ইন জেনারেলি কি বলে, কি বোঝায়? সর্টিং ইন জেনারেলি যেটা বোঝায় যে কোনো একটা ইনফরমেশনকে, ডাটাকে কোনো একটা নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো, সিরিয়ালি সাজানো। সিরিয়ালি সাজানোটা কি হতে পারে, ডাটার মানে ইনক্রিজড ভ্যালু, মানে ভ্যালু বাড়তেছে এটার উপর বেস করে সাজায়, ডাটা সাজিয়ে রাখতে পারেন, অথবা ডাটার ভ্যালু কমতেছে এই ক্রম অনুসারে এটাকে সাজিয়ে রাখতে পারেন। এখন মনে করেন যে আমরা কি করতে পারি, 1 2 3 4 করে আখের পর্যন্ত সিরিয়াল লিখতে পারি। এটা কি করলাম, ডাটাটাকে আমরা মানে তাদের মানের মানে বেশি অনুযায়ী এটা আমরা সাজাইলাম। এটা কি বলে, অ্যাসেন্ডিং সর্টিং। আর ডিসেন্ডিং সর্টিং যখন আমরা ডাটাকে তাদের মানের উচ্চ ভ্যালু থেকে নিম্ন ভ্যালুর দিকে সাজাবো, তখন সেটাকে আমরা কি বলবো, ডিসেন্ডিং। মানে 199 98 এরকম করতে করতে 1 পর্যন্ত যদি আমরা আসি, সেটাকে আমরা কি বলতেছি, ডিসেন্ডিং। আবার কোনো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এটা কি, মানে স্ট্রিং যেটা আছে, স্ট্রিং বা টেক্সটের উপরে অ্যাপ্লাই করা সম্ভব। এটা কি অ্যালফাবেটের অনুযায়ী, অ্যালফাবেটের মানে সিরিয়াল অনুযায়ী এটা হচ্ছে। মনে করেন এ অ্যান্ড বয় ক্যাট, এটা কি করা আছে যে অ্যালফাবেট অনুযায়ী অ্যাসেন্ডিং সাজানো আছে। ক্যাট, বয়, অ্যান্ড এটা কি অ্যালফাবেট অনুযায়ী ডিসেন্ডিং সাজানো আছে। কিন্তু সি সবার পরের অক্ষর, বি তারপরের অক্ষর, এ তারপরের অক্ষর, এ তারপরের অক্ষর। এটা আসলে সর্ট মানে টেক্সট সর্টিং করার সময় আপনার যে ক্যারেক্টার মানে ফার্স্ট ক্যারেক্টারটা ফার্স্ট প্রায়োরিটি পাবে, সেকেন্ড ক্যারেক্টারটা সেকেন্ড প্রায়োরিটি পাবে, থার্ড ক্যারেক্টারটা থার্ড প্রায়োরিটি পাবে। এখন মনে করেন ক্যাট আর ক্যাট, CAD আর CAT, এটাকে আপনি যদি মনে করেন যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজান, তাহলে কি হবে, প্রথমে ক্যাট আসবে, তারপরে ক্যাট আসবে, CAD CAT, প্রথমে ক্যাট আসবে কারণ প্রথম দুইটা অক্ষর সেম, কিন্তু ডি অ্যালফাবেট অনুযায়ী টি এর আগে আসতেছে, তাই না? 1 2 3 4 যেরকম 2 যেরকম 3 এর আগে আসে, ডি সেরকম টি এর আগে আসতেছে, সেজন্য ক্যাট, তারপরে কি হবে, ক্যাট হবে। এটা কি অ্যাসেন্ডিং মানে ঊর্ধ্বমুখী। আর যদি নিম্নমুখী অনুযায়ী সাজাই, ডিসেন্ডিং, তাহলে কি হবে, প্রথমে ক্যাট আসবে, তারপরে ক্যাট আসবে, প্রথমে টি দিয়ে তারপরে ডি দিয়ে। ইন্ডেক্সিং কি আছে, ইন্ডেক্সিং যেটা আছে, ইন্ডেক্সিং আসলে যেটা যেটা বোঝায় যে অরিজিনাল যে ডাটাটা আছে, অরিজিনাল ডাটাটাকে আপনি সাজাবেন না। অরিজিনাল ডাটা সাজানোকে কি বলা হচ্ছে, অরিজিনাল ডাটাটাকে সাজা সাজানোর ব্যাপারটাকে আমরা বলতেছি সর্টিং। আর ইন্ডেক্সিং কি করতেছে, ইন্ডেক্সিংটাকে অরিজিনাল ডাটাকে সাজাবে না, বাট অরিজিনাল ডাটাকে
মানে পজিশনগুলোকে রাখবে আর কি। ইন্ডেক্সিং ফাইল যেটা আছে, ইন্ডেক্সিং ফাইলে কি থাকবে যে অরিজিনাল ডাটার ভিতরে অরিজিনাল মানে সরি অরিজিনাল ডাটাগুলো মানে ফাইলের মধ্যে বা টেবিলের মধ্যে যেভাবে বলেন, মানে টেবিল তো বলা ঠিক না, ফাইলের মধ্যেই বলে, মানে ফাইলের মধ্যে কিভাবে সাজানো আছে ওটার উপরে বেস করে সূচিপত্র যেটা বলে আর কি। আর আপনি কি করতে পারেন যে মনে করেন যে কোনো একটা টেবিলে যে ডাটাগুলো আছে, এখন ইন্ডেক্স যেটা আছে, ইন্ডেক্স ফাইলের মধ্যে কি থাকতেছে, ইন্ডেক্স ফাইলের মধ্যে মানে ডাটাবেস ফাইলের মধ্যে ডাটাগুলো কোন পজিশনে আছে সেই পজিশনটা থাকবে, অ্যাড্রেস থাকবে। ইন্ডেক্স ফাইলে ডাটা থাকতেছে, ইন্ডেক্স ফাইলে কি থাকতেছে যে পজিশন থাকতেছে, অ্যাড্রেস থাকতেছে, মানে ফাইলের মধ্যে ডাটাগুলো কে কোন পজিশনে আছে সেটা সেটা রাখতেছে। আরেকটা ব্যাপারে যেটা আছে, যেটা তো আরবিট্রারি রাখা হয় না, এটা রাখা হয়েছে মনে করেন মানে ডাটাবেজের মধ্যে যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলোকে মানে ডাটাগুলোকে মনে করেন যে আমরা তাদের মান যেটা আছে তাদের মানের ঊর্ধ্বক্রম যেটা আছে এই ঊর্ধ্বক্রম অনুযায়ী চিন্তা করলে কে কোন পজিশনে আছে ইন্ডেক্সের মধ্যে ডাটাটা ওইভাবে লেখা থাকবে আর কি। এক্সাম্পল দেওয়া যাক, ওখানে এই 4টা ডাটা আছে, 4 2 150। ডাটাবেস ফাইলের মধ্যে মনে করেন ডাটাগুলো এভাবে আছে, কিন্তু এটা কোনো নির্দিষ্ট ক্রম নেই। এখন ইন্ডেক্সের মধ্যে আমরা কি করতে পারি, মনে করেন যে ইন্ডেক্স মানে ইন্ডেক্সগুলোকে এমনভাবে লিখবে যেটা মনে করেন ডাটাবেস মানে ডাটাগুলোর ইনক্রিজড ক্রম বা ঊর্ধ্বমুখী ক্রমটাকে ইন্ডিকেট করে। এখানে কি ডাটা প্রথমে কি 2, তারপরে কি 4, তারপরে 50, তারপরে 100, এটা হচ্ছে ডাটাটার সর্টিং করলে এরকম থাকবে। কিন্তু মানে আমরা ডাটাটাকে সর্ট করতেছি ইন্ডেক্সের মধ্যে, আমরা জাস্ট মানে পজিশনটাকে দিবা এমন হবে যেন সেটা ডাটার ইনক্রিজড ঊর্ধ্বমুখী যে ধারাটা সেটাকে লোকেশন যেটা সেটাকে ইন্ডিকেট করে। মনে করেন 2 বলতে 2 নম্বর পজিশনকে ইন্ডিকেট করতেছে, তারপরে 1 নম্বর পজিশনকে, তারপরে 4 নম্বর পজিশনকে, তারপরে 3 নম্বর পজিশনকে। তার মানে কি পজিশনগুলো কি করতেছে, ডাটাটাকে ডাটাগুলো যে ইনক্রিজড ভ্যালু যেটা আছে ওই ভ্যালুগুলোর ইনক্রিজড ভ্যালু অনুযায়ী যে পজিশন হয় সেটাকে এখানে বলা হচ্ছে। ইন্ডেক্সিং এর অ্যাডভান্টেজটা কি, মানে কোনো একটা ডাটাবেজের টেবিলকে ইন্ডেক্স করা হলে ডাটাটাকে খুঁজে বের করা অনেক ক্ষেত্রে সুবিধা হয় এবং ডাটাটাকে মানে ক্লাস্টার অপারেশন হয়, ডাটাবেজের বিভিন্ন অপারেশন পারফরমেন্স বৃদ্ধি পায়। কিন্তু যদি মাল্টিপল ফিল্ডের উপরে বেস করে ইন্ডেক্সিং করা হয় সেক্ষেত্রে এটা মানে স্লোর হয়ে যেতে পারে। ইন্ডেক্সিং সর্টিং এর জন্য মধ্যে পার্থক্য কি, ইন্ডেক্সিং বলা হচ্ছে যে মানে ফিজিক্যাল যে ডাটাটা আছে ফিজিক্যাল ডাটাটা কি মানে ক্রম অনুসারে সাজানো হয়, সর্টিং এর ক্ষেত্রে ইয়েস, ইন্ডেক্সিং এর ক্ষেত্রে নো। মানে ফিজিক্যালি কি ডাটাটাকে রিঅর্ডার করা হয়, সর্টিং এর ক্ষেত্রে করা হয় কিন্তু ইন্ডেক্সিং এর ক্ষেত্রে করা হয় না। সর্টিং এর অপারেশনটা কি হবে যে স্লো হবে, কিন্তু ইন্ডেক্সিং এর অপারেশনটা ফাস্টার হবে। সর্টিং এ কি করতে হবে যে যেহেতু এটা অরিজিনাল ডাটা রাখতেছে সেজন্য সে বেশি জায়গা নেবে, ইন্ডেক্সিং খুব কম জায়গা নেয়। আবার প্রসেস করার সময় মানে সর্ট করতে গেলেও হয়তো মানে বেশি স্পেস বা বেশি র্যাম দরকার হবে। দেখতে পারেন জিনিসটা আর কি, ক্যারেক্টার ফিল্ড সার্চ করা সর্টিং এর ক্ষেত্রে স্লো আর ইন্ডেক্সিং এর ক্ষেত্রে ফাস্টার। যাই হোক, রিলেশন টাইপস, ডিগ্রি অফ রিলেশন। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা বললাম যে ডাটাবেজের টেবিল আছে, টেবিলগুলোর মধ্যে কি থাকতে পারে, রিলেশন থাকতে পারে, ঠিক আছে। এখন রিলেশনশিপটা কি ধরনের হইতে পারে, যে রিলেশনশিপটা ইউনারি রিলেশন হতে পারে, বাইনারি রিলেশন হতে পারে, টার্নারি রিলেশন হতে পারে, 1 ডিগ্রি রিলেশন, 2 ডিগ্রি রিলেশন, 3 ডিগ্রি রিলেশন। আবার রিলেশনশিপ টাইপ যেটা আছে সেটাকে আবার আরো 3 ভাগে ভাগ করা যায়, মনে করেন 1 to 1 রিলেশনশিপ, 1 to মেনি রিলেশনশিপ, মেনি টু মেনি রিলেশনশিপ।
আচ্ছা, তার আগে মনে করেন ডিগ্রি অফ রিলেশনস ইউনারি, বাইনারি, টার্নারি, ডিগ্রি 1, ডিগ্রি 2, ডিগ্রি 3। এখন এটা আসলে কোন জিনিসটাকে ইন্ডিকেট করতেছে মানে সিলেবাস অনুযায়ী। তো একটা ব্যাপার যেটা আছে যে অনেক ক্ষেত্রে কি থাকে যে আমরা যেটা বললাম যে টেবিলের মধ্যে রিলেশন, অনেক ক্ষেত্রে কি থাকে যে একটা টেবিল তার নিজের সাথে একটা রিলেশনশিপ মেনটেন করে, সেটাকে ইউনারি বলা যেতে পারে। আর দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ বাইনারি বলা যেতে পারে, তিনটা টেবিলের মধ্যে রিলেশনশিপটাকে টার্নারি বা 3 ডি রিলেশনশিপ বলা যেতে পারে। তো এটা আপনারা দেখে নিন জীবনে আপনাদের বইতে আসলে ঠিক কোন জিনিসটাকে ইন্ডিকেট করা হয়েছে। ওকে। আর ওয়ান টু ওয়ান রিলেশনশিপ জিনিসটা কি আছে, মনে করেন দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপটা এরকম যে এই টেবিলের একটা রোয়ের সাথে আরেকটা টেবিলের শুধুমাত্র একটা রোই রোই রিলেটেড থাকবে, অথবা কোনো একটা কনসেপ্টের একটা প্রাইমারি কির সাথে অন্য একটা কনসেপ্টের শুধুমাত্র একটা রোয়ের রিলেশনশিপ থাকবে। সো ওয়ান টু ওয়ান মনে করেন যে ওয়ান টু ওয়ান এর এক্সাম্পল কি হইতে পারে। আচ্ছা, ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ান, এখানে কি করতেছে যে কোন একটা টেবিলের একটা রোয়ের সাথে অন্য একটা টেবিলের একাধিক রোয়ের সম্পর্ক থাকতে পারে। আচ্ছা, মনে করেন স্টুডেন্ট আর ডিপার্টমেন্ট, এটার মধ্যে সম্পর্কে কি থাকতেছে যে একটা স্টুডেন্ট কি থাকতেছে যে শুধুমাত্র একটা ডিপার্টমেন্টে থাকতে পারবে। মনে করেন ইউনিভার্সিটিতে একটা শুধুমাত্র একটা ডিপার্টমেন্টে থাকতে পারবে, এই যে রিলেশনশিপ, সেটাকে আমরা কি বলতে পারি, ওয়ান টু ওয়ান। এই টাইপ থেকে ওয়ান টু ওয়ান। কিন্তু আমরা কি করতে পারি যে একটা ডিপার্টমেন্টে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, একটা ডিপার্টমেন্টে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, তার মানে কি হচ্ছে যে একটা ডিপার্টমেন্ট ওয়ান মেনি স্টুডেন্ট, তাহলে এই রিলেশনশিপটা কি ওয়ান টু মেনি, তাই তো। ওভারঅল এই রিলেশনশিপ যেটা আছে সেটাকে আমরা ওয়ান টু মেনি অথবা মেনি টু ওয়ান বলবো, ঠিক আছে। মেনি টু মেনি এটা কি করতে পারে যে একটা টেবিলের একটা রোয়ের সাথে অন্য টেবিলের একাধিক রোয়ের সম্পর্ক থাকবে, আবার অন্য একটা টেবিলের একটা রোয়ের সাথে এই টেবিলের অনেকগুলো রোয়ের সম্পর্ক থাকবে। কারণ ব্যাংকিং সিস্টেমে যদি এরকম হয় যে একটা অ্যাকাউন্ট যৌথভাবে অনেকে থাকতে পারে, আবার একজন পার্সন ইচ্ছা করলে একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে, তাহলে রিলেশনশিপ অনেকটা মেনি টু মেনি। আপনি চিন্তা করেন যে একটা পার্সন যে রিলেশনটা আছে, পার্সন রিলেশনশিপটা কি করতেছে, একাধিক অ্যাকাউন্ট রাখতে পারতেছে, মানে একাধিক অ্যাকাউন্ট রো থাকতেছে বা একাধিক অ্যাকাউন্ট রিলেশনের মধ্যে কি একাধিক এন্ট্রি তার থাকা সম্ভব, মানে একজন পার্সনের জন্য। আবার মনে করেন যে অ্যাকাউন্ট টেবিলে যে এন্ট্রিগুলো আছে, অ্যাকাউন্ট টেবিলে যে কোনো একটা পার্টিকুলার এন্ট্রি, এই এন্ট্রির ওনার কি হইতে পারে, মাল্টিপল পার্সন হতে পারে, মাল্টিপল পিপল রিলেশন যেটা হইতে পারে মানে আমরা যেটা বলতেছি যে একটা অ্যাকাউন্ট যৌথ অ্যাকাউন্ট থাকতে পারে। তো সেক্ষেত্রে রিলেশনশিপটা কি হচ্ছে, মেনি টু মেনি রিলেশনশিপ হচ্ছে। আচ্ছা, ওয়ান টু ওয়ান এক্সাম্পল কিভাবে দেওয়া যায়। তো মনে করেন যে আপনি আমার একটা মানে সিস্টেম দাঁড় করালেন যে কোনো একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে, তো আপনি রুলটা যদি ডিফাইন করে দেন এরকম যে ভলান্টিয়ার প্রোগ্রামে একজন ভলান্টিয়ার শুধুমাত্র একজন স্টুডেন্ট নিতে পারবে, একজন স্টুডেন্ট শুধুমাত্র একজন ভলান্টিয়ার ESL টিচার পাবে, তাহলে এই রিলেশনশিপটাকে আমরা ওয়ান টু ওয়ান বলতে পারি। এটা সব ডিফাইন করতেছে যে মানে রিলেশন যেটা আছে, সরি সিস্টেমটাকে আমরা ঠিক কীভাবে ডিফাইন করলাম, হয়তো এটা প্র্যাকটিক্যাল সিস্টেমকে রিজনেবল নাও করতে পারে। তো আমরা বললাম যে এই ESL ডিপার্টমেন্ট যেটা আছে সেটা কি করতে পারে, সেখানে আপনি গিয়া
যে কেউ গিয়ে হয়তো মানে ভলান্টিয়ার ট্রেনিং নিতে পারে, তবে আমাদের রুলটা হচ্ছে যে একজন মাত্র ছাত্র কি করতে পারে, শুধুমাত্র একজন টিচার নিতে পারবে, সে একাধিক টিচার নিতে পারবে না। আর ভলান্টিয়ার টিচার যারা আছে তারা যখন স্টুডেন্ট নেবে তাদেরকে বলা হবে যে তারা শুধুমাত্র একজন স্টুডেন্ট নিতে পারবে। তাহলে স্টুডেন্ট আর ভলান্টিয়ার এই যে রিলেশনশিপটা আছে এটা কি 1-to-1 রিলেশনশিপ। আচ্ছা, সরকার এবং ডাটাবেস দুইটা টার্ম আছে, একটা ই গভর্নেন্স আর একটা হচ্ছে ই গভর্নমেন্ট। এখন ই গভর্নেন্স বলতে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে গভর্নমেন্টের মানে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির ব্যবহার, মানে গভর্নমেন্টের সার্ভিস প্রোভাইড করার জন্য, তারপরে ইনফরমেশন কমিউনিকেশন ট্রানজাকশন এর জন্য, আর গভর্নমেন্টের বিভিন্ন স্ট্যান্ডার্ড সিস্টেম যেগুলো আছে সেগুলোতে ইন্টিগ্রেট করার জন্য। মনে করেন গভর্নমেন্টের সিটিজেন যে স্ট্যান্ডার্ড সিস্টেমগুলো আছে সেগুলোর মধ্যে ইন্টিগ্রেট করা, গভর্নমেন্ট টু বিজনেস, তারপর গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। ই গভর্নমেন্ট বলতে কি বোঝাচ্ছে? এটা একটা ডিজিটাল ইন্টারাকশনকে বোঝাচ্ছে। মানে ডিজিটাল ইন্টারাকশনকে বোঝাচ্ছে, মানে সরকার এবং সিটিজেনের মধ্যে, সরকার এবং বিজনেসের মধ্যে, সরকার এবং এমপ্লয়ীদের মধ্যে, এবং বিভিন্ন সরকারের মধ্যে। ডাটা সিকিউরিটি, মনে করেন ডাটাবেজে আপনি ডাটা রাখলেন, তখন আপনি ইন জেনারেল কম্পিউটার ফাইলের মধ্যে আপনি ডাটা রাখলেন। ডাটাটাকে ডাটার সিকিউরিটি বলতে আপনি কি বুঝতেছেন? যে এটা যেন মানে যার পারমিশন শুধুমাত্র সেই ইউজ করতে পারে, অন্য কেউ যেন ইউজ করতে না পারে। আর অ্যাক্সেস করতে পারলেও যেন সে এই ফাইলের মধ্যে কি আছে সেটা সে পড়তে না পারে। অথবা ডাটাটাকে যখন ট্রান্সফার হয় এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে বা ইন্টারনেটের মধ্যে দিয়ে, ডাটাটা যেন হ্যাকারদের কবলে না পড়ে। ঠিক আছে, ডাটা সিকিউরিটি জিনিসগুলোকে এনশিওর করবে। তখন যেটা বলা হচ্ছে ডাটা একটা অর্গানাইজেশনের জন্য, গভর্নমেন্টের জন্য, তার পার্সনের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। সো ডাটা কি করা যাবে না, মানে আনঅথরাইজড পার্সনের দ্বারা অ্যাক্সেসড হওয়া যাবে না। তারপরে ডাটাটাকে যখন অফিসে স্টোর করে রাখা হবে অথবা যখন ট্রান্সফার করা হবে ইন্টারনেটের মধ্যে দিয়ে, এটা কি করতে পারা যাবে না, যে আনঅথরাইজড পার্সন এটাকে অ্যাক্সেস করতে পারবে না। তারপরে হ্যাকার অথবা কম্পিউটার যে আছে এদের কাছে ডাটাটাকে এক্সপোজ করা যাবে না। তো এটাকে এনশিওর করার জন্যই, মানে এনশিওর করার যে সিস্টেম সেটাকে আমরা কি বলতেছি, ডাটা সিকিউরিটি বলতেছি। ডাটা সিকিউরিটি আপনারা কি করতে পারবে? ডাটা সিকিউরিটি কিভাবে দিতে পারি, যে যে কম্পিউটার ডাটা আছে ওই কম্পিউটারে আমরা মানে অ্যাক্সেস রেস্ট্রিক্ট করে দিতে পারি, কে করতে পারবে বা পারবে না, বা কতটুকু করতে পারবে, ফাইল সিস্টেমের কতটুকু ইউজ করতে পারবে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করতে পারবে কি পারবে না সেটা। তারপরে কি ডাটাবেস বা ডিবিএমএস যেটা সেটাকে আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড করলাম। তারপরে ফায়ারওয়াল দিলাম যেন আউটসাইডাররা আমাদের নেটওয়ার্কে অ্যাক্সেস করতে না পারে। ডাটা পাঠানোর সময় কি করবেন, ডাটাকে এমনভাবে মডিফাই করে পাঠালাম যেন মাঝপথে কেউ করতে পারবে না। কিন্তু রিসিভার কি করবে, ডাটা পাওয়ার পরে এটাকে আবারও চেঞ্জ করে রিডেবল ফরম্যাটে নিয়ে আসতে পারবে। আচ্ছা, ডাটা এনক্রিপশন জিনিসটা কি? ডাটা এনক্রিপশন হচ্ছে ডাটাটাকে আমরা চেঞ্জ করবো, ডাটাটাকে চেঞ্জ করে এমন হবে, মানে ডাটাটাকে ডিস্টর্ট করবো, চেঞ্জ করবো আনরিডেবল ফরম্যাটে বা মিনিংলেস ফরম্যাটে কনভার্ট করার যে সিস্টেম সেটাকে আমরা বলতেছি ডাটা এনক্রিপশন। ডাটা এনক্রিপশন করার জন্য নর্মালি কিছু মানে প্রসেস দরকার হয়, উপায় দরকার হয়, সেগুলোকে এনক্রিপশন অ্যালগরিদম বলা হচ্ছে বা এনক্রিপশন, ওটাই। আর এনক্রিপশন অ্যালগরিদম যেটা আছে তার অনেক সময় মানে কি ইউজ করে, কি বলতে কি বোঝাচ্ছে, একটা আরবিট্রারি সিকোয়েন্স অফ স্ট্রিং যেটা আছে সেটাকে বলা হচ্ছে কি। এনক্রিপশন মেথড যেটা আছে, এনক্রিপশন মেথডে কি থাকতেছে, প্লেন টেক্সট, যেটাকে কনভার্ট করা হবে, এনক্রিপ্ট করা হবে, সেটাকে বলা হচ্ছে প্লেন টেক্সট। সিফার টেক্সট কনভার্ট করার পরে যে টেক্সটটা দাঁড়ালো সেটা হচ্ছে সিফার টেক্সট। সিফার টেক্সট নর্মালি মানে বোঝাটা টাফ, বোঝা যায় না আর কি, গার্বেজ টাইপের মনে হয়। এনক্রিপশন অ্যালগরিদমটা কি, মানে যে যে নিয়ম ফলো করে ডাটাটাকে কনভার্ট করা হলো প্লেন টেক্সটকে সিফার টেক্সটে কনভার্ট করে তাকে বলা হচ্ছে এনক্রিপশন
অ্যালগরিদম। আর কি জিনিসটা কি? কি জিনিসটা মানে এনক্রিপ্ট করার সময় একটা মানে স্পেশাল কি মানে কি হচ্ছে একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টারস এন্ড নাম্বারস যেটা সেটাকে ইউজ করা হচ্ছে। এটাকে ইউজ করে ডাটাকে এনক্রিপ্ট করা হচ্ছে। এনক্রিপশনটা কি হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে সিক্রেট কি এনক্রিপশন, একটা হচ্ছে পাবলিক কি এনক্রিপশন। সিক্রেট কি এনক্রিপশন যেটা আছে মানে কিটা শুধুমাত্র সেন্ডার আর রিসিভার জানে, ডাটা সেন্ডার আর রিসিভার জানে। তো সেন্ডার পাঠানোর সময় ওই কিটাকে ইউজ করে এনক্রিপ্ট করে রিসিভার ওইটাকে পাওয়ার পরে ওই একই কি ইউজ করে এটাকে ডাটাকে ডিক্রিপ্ট করে। সেন্ডার এবং রিসিভার দুজনে কি কিটা জানে। পাবলিক কি এনক্রিপশন এটা কি মানে দুই লেভেলের কি ইউজ করে, প্রাইমারি লেভেল সেকেন্ডারি লেভেল, ঠিক আছে স্যার। সেন্ডার ওয়ান কি টু এনক্রিপ্ট প্রাইভেট টু সেন্ডার, সেন্ডার একটা কি ইউজ করে এনক্রিপ্ট করার জন্য, সেটা সেন্ডারের গোপন। রিসিভার কি করতে পারে আরেকটা কি ইউজ করে ডিক্রিপ্ট করে রিসিভার কাছে গোপন। আর একটা কি থাকবে যেটা ইউজারের দুইজনের কাছেই জানা থাকবে। একটু দেখে নিয়ে নাকি এনক্রিপশনের যে বিভিন্ন মেথড আছে, যেটা আছে সিজার মেথড, সেই জুলিয়াস সিজারের আমল থেকে ব্যবহার করা হচ্ছে। ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, এটা খুবই জনপ্রিয় একটা মেথড। আইডিইএ মানে ইন্টারন্যাশনাল ডিজিটাল এনক্রিপশন অ্যাসোসিয়েশন, ওটা এরকম কিছু একটা মেন করে যেটা একটা পদ্ধতি। আরএসএ আর একটা পদ্ধতি। আপনি এনক্রিপশন সম্পর্কে আরো বেশি জানতে চাইলে এই লিঙ্কগুলোকে দেখতে পারেন। আচ্ছা, এখানে কিছু রেফারেন্স দেওয়া আছে। আপনি যদি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের থিওরি সম্পর্কে অধিক জানতে চান সেটা এখানে, বিভিন্ন ধরনের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে জানতে চান সেটা এখানে দেখতে পারেন। মাই এসকিউএল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম জানতে চাইলে এখানে দেখতে পারেন। ইন্ডেক্সিং ভার্সেস সার্টিং মানে কি বোঝায় এক্সাম্পল, এগুলো আপনি এখানে দেখতে পারেন। তো যাই হোক, এখানে আমরা মানে মোটামুটিভাবে থিওরিটিক্যাল কনসেপ্টটা বললাম বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের। আমরা পরবর্তীতে কোনো লেকচারে আমরা কি করবো এই কনসেপ্টগুলো মানে বিভিন্ন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করে কিভাবে করা যায়, মাই এসকিউএল ইউজ করে কিভাবে করা যায়, তারপরে মনে করি ওরাকল ইউজ করে কিভাবে করা যায়, এসকিউএল সার্ভার ইউজ করে কিভাবে করা যায়, এই যে বিভিন্ন কনসেপ্টগুলো বললাম সেগুলো হয়তো আমরা ডিটেলস দেখাবো। তারপরে মনে করেন যে ওই ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, এই যে রিলেশনশিপ যেগুলো আছে সেগুলোকে ইউজ করে কিভাবে ডাটাবেস ডিজাইন করা যায় এবং রিলেশনশিপগুলো কিভাবে মানে একটা ডিবিএমএস সিস্টেমে ইমপ্লিমেন্ট করা যায় আমরা এই সম্পর্কে ইন ডিটেলস দেখবো। আশা করি এর মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানে রাখি। আল্লাহ হাফেজ।